রেলে বিপুল বিনিয়োগের সম্ভাবনা ঢেলে সাজাতে চায় রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 5 দেশের বহুমুখী প্রস্তাব। আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে 6,500 কোটি টাকা বরাদ্দ, চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 3 দিনের রিমান্ডে আশিক, বিভিন্ন সংস্থার বক্তব্যে অসংহতি দেখছে হাইকোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, 50 বছরে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বেড়েছে 48 গুণ, রিজার্ভ 5,500 কোটি টাকা। রেলের টেকসই উন্নয়নে বন্ধু রাষ্ট্রদের সাথে নিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে এগুতে চায় বাংলাদেশ রেলওয়ে। নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে খাতে ঋণ ও প্রযুক্তি বিনিময়ের পরিকল্পনা সরকারের। এতে যুক্ত হয়ে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে রাশিয়া। পাশাপাশি ইউরোপের দেশ যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্সের কিছু বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায়। সংবাদ সম্মেলনে এসব তথ্য দিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একাধিক রুটে একই সাথে রেল চলাচলের সর্বাধুনিক ট্র্যাক সিস্টেম, ডেডিকেটেড ফ্রেইট করিডোর। বাংলাদেশের ঢাকা থেকে মাওয়া, পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এমনই একটি করিডোর স্থাপনের আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্যের আইএমও পাওয়ার ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। আবার কার্বন নিঃসরণ কমাতে ডিজেলের পরিবর্তে সিএনজি বা এলএনজি ডুয়েল ফুয়েল কনভার্সনের প্রস্তাব জি ভ্যালুয়েশনের, যা পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তি। বিদ্যমান ট্র্যাকে হাইস্পিড ট্রেন পরিচালনা করা যায় কিনা এমন উপায় খুঁজতে ফ্রান্সের টগো ট্রেনের প্রস্তাবও এসেছে। আছে স্টেশনগুলোকে মাল্টিমোডাল হাব করার। মাসব্যাপী যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স সফর শেষে এসব কথাই জানালেন রেলমন্ত্রী। বললেন, যারা স্ব প্রযুক্তি দিয়ে রেলে সফল, সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিকে আনা হবে দেশে। আবার নতুন প্রযুক্তি কি, যে কনসিডারিং দ্য হোল এনভায়রনমেন্টাল কন্ডিশন অফ দি ওয়ার্ল্ড, এখন বিদ্যুতে না গিয়ে যদি আপনার গ্যাস কিংবা এই যে এলপিজি বা এলএনজি গ্যাস, এই গ্যাস ব্যবহার ডুয়েল ফুয়েলের কথা যেটা আসছে, তাহলে অর্থাৎ তেল থেকে আপনার গ্যাসে আপনি ইলেকট্রিসিটির দরকার নেই। এদিকে বিদ্যমান রেল ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখেই রেলের সম্প্রসারণ, আধুনিকায়ন করতে চায় বন্ধুরাষ্ট্র রাশিয়া। এতে বিনিয়োগের আগ্রহ আছে দেশটির। রাশিয়া বাংলাদেশ রেলওয়ে উন্নয়নে ব্যাপক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ট্রান্সমার্ট হোল্ডিং বাংলাদেশ রেলওয়েতে নিয়োজিত জনবলের কারিগরি প্রশিক্ষণ ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করে। কোনো কিছুই এখন চূড়ান্ত নয়, বিচার বিশ্লেষণ চলছে। এটাও ঠিক, চাহিদার প্রেক্ষিতে পিছিয়ে থাকার সুযোগও নেই বলেই মত রেলমন্ত্রীর। আমরা এখানে ভিক্ষা দেওয়ার জন্য যাই নাই। এই সমস্ত দেশে আমরা কত বিনিয়োগ করবে সেই চিন্তা করে আমরা এখানে ভ্রমণে যাই নাই। এই সহযোগিতা শুধু অর্থ নয়, আমরা কারিগরি হতে পারে, জ্ঞান ভিত্তিক হতে পারে, তথ্য প্রযুক্তি হতে পারে, সেই তার মাধ্যমগুলো। এবং আমাদের নিজেদেরও তো না দেখলে, না ইয়ে করলে আমরা কিভাবে আমরা আমাদের নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব। পদ্মা সেতুতে সড়ক অগ্রাধিকার পাচ্ছে বলেই এপ্রিলের আগে রেল বসানোর সুযোগ নেই। তবে চলতি বছরের ডিসেম্বর নাগাদ পদ্মা সেতুতে চলবে রেল। আর একই সময়ের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা আগামী ডিসেম্বরে আমরা টার্গেট করেছি যে যাতে আমাদের এই ঢাকা থেকে, কমলাপুর থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত রেল নিয়ে যেতে পারি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ সংশোধিত আশ্রয়ণ প্রকল্প 2 অনুমোদন করেছে একনেক। ব্যয় প্রায় 6,500 কোটি টাকা। এটি সহ এদিন 11,211 কোটি 44 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় আশা করা হয় এবছরই পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার মাথা গুঁজার ঠাঁই করে দিয়েছে প্রায় 2.5 লাখ ভূমি ও গৃহহীনকে। আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে পর্যায়ক্রমে আরও মানুষকে স্থায়ী ঠিকানা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেয়েছে ৬,৩১৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্প। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ মন্ত্রণালয়ের উত্থাপিত ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১১,২১১ কোটি ৪৪ লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন থাকবে ১০,৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ব্যয় হবে ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। এখনও প্রচুর লোক ভাসমান আছে, এইটা অ্যাড্রেস করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান, এখন তো ভূমিহীন দেখে দিচ্ছেন, এমন লোক ব্যক্তি আছে কিছুই নাই কিন্তু তার একটু সামান্য বিটা আছে, বাপের বিটা দাদার বিটা, ওদেরকেও তিনি পরে ধরতে চান। বাট এই পর্যায়ে সম্পূর্ণ ভাসমান যাদের কোনো দাঁড়াবার জায়গা নেই তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে এবছরই চালু হবে পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল ও চট্টগ্রামের কর্ণফুলী টানেল। পদ্মা, এছাড়া মেট্রো রেল আর কর্ণফুলী টানেল, এই তিনটি অতি শীঘ্রই আমরা আশা করছি উইদিন সাইট এখন চলে এসছে, খুলে যাবে। এইগুলা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশাল ভূমিকা রাখবে। কোনো অর্থনীতিবিদের হিসাবে নিট ২-২.৫% বাড়বে আমাদের জিডিপি। বৈদেশিক ঋণের শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতায় অনুমোদিত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না বলে জানান মন্ত্রী। সহজ শর্তে ঋণ যেগুলো নেই ওগুলাতে নানা ধরনের শর্ত থাকে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সহ ২ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। অসংহতিপূর্ণ বক্তব্য জনগণের কাছে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারিক অনুসন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কক্সবাজারে গত ২২ ডিসেম্বর ধর্ষণের শিকার হন এক পর্যটক। পরে একটি হোটেলে দ্বিতীয় দফায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এই ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয় ৬ জনকে। সোমবার মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম সহ ২ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর। কক্সবাজারের ঘটনায় বিচারিক অনুসন্ধান চেয়ে করা রিটের শুনানিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। তদন্ত কর্মকর্তাদের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ভিকটিমকে র্যাবই উদ্ধার করেছে এবং ভিকটিম থেকে পাওয়া তথ্যই র্যাব বলেছে। টুরিস্ট পুলিশ যে তদন্ত করছেন তারাও ভিকটিম থেকে প্রাপ্ত তথ্য নিয়েই স্টেটমেন্ট করেছেন। দুইটার ভিন্নতা থাকার কারণেই আমরা কোর্টকে বলেছি যে এইটা এনামলি তৈরি হয়েছে। বিভিন্ন সময় এই বিষয়ে দেয়া হাইকোর্টের রায় বাস্তবায়ন কতদূর রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে আমরা ওনার রায় দিয়েছেন, ইতিপূর্বে রায়ের মধ্যে বলা হয়েছে একটা নীতিমালা থাকা দরকার যে কোন যেটা ইচ্ছা যেন সুষ্ঠু তদন্ত কোনোভাবে ব্যাহত না হয়, হ্যাম্পার না হয়। পরে রিট আবেদনটি মুলতবি করেন হাইকোর্ট। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে সিটি নির্বাচন উপলক্ষে মিছিলে, স্লোগানে পাড়া মহল্লাগুলোতে দিনরাত প্রচারণা ও গণসংযোগ করছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন, সবুজ নগরী সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভী সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন। ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল থেকে ও ২ নম্বর ওয়ার্ডের কালুহাজির মোড়ে গণসংযোগ পথসভা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলমকে অব্যাহতি দেয়া এ বিষয়ে আইভী বলেন এটি বিএনপির কৌশল। অন্যদিকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তৈমুর জানান দল থেকে তাকে অব্যাহতি দেয়ায় তার জন্য ভালো হয়েছে। এটা একটা দলের কৌশল হতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলা চলে। এটা ওনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেইভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব। এইবার তো বিএনপি আর আমার বলতে পারবো না তুমি বসে যাও, কারণ বিএনপি আমার মাথার উপরে যে পদ ছিল সে পদ নিয়ে গেছে গিয়ে, এখন তো আর দল বলতে পারবে না, এখন তো আমি সম্পূর্ণভাবে নাগরিকদের কন্ট্রোলে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নান্দনিক হস্তশিল্পের সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। কাঠ, বাঁশ ও বেত দিয়ে তৈরি এসব শিল্পকর্ম বিক্রি করে সংসার চলে পাহাড়ি পল্লীর কয়েক হাজার পরিবারের। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নান্দনিক কারুশৈলীতে তৈরি হচ্ছে এই হস্তশিল্প। কাঠের গুঁড়ি, বাঁশ, বেত, কাঠ দিয়ে তৈরি হয় এসব পণ্য। চাকমা, মারমা, বম ও ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের পূর্বপুরুষদের কাছ থেকে রপ্ত করেছেন এই শিল্পকর্ম। জাদিপাড়া, ফারুকপাড়া, রুমার, মুনলাই পাড়া সহ অধিকাংশ পাহাড়ি পল্লীতে চলে এই হস্তশিল্প তৈরির কাজ। পাহাড়ি মানুষের জীবনাচার আর ঐতিহ্য ফুটে ওঠে এসব শিল্পকর্মে। নৃগোষ্ঠী মরুমদের, উপজাতি মরুমদের একটি বাড়ি, খুবই চমৎকার, আকর্ষণীয়। তো এইভাবে যদি সরকার বা সরকারের কোনো মহল বা এনজিও সংগঠনগুলি এগিয়ে আসেন, ওনাদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের হস্তশিল্পটা যেরকম রক্ষা পাবে, বিশাল একটা জনগোষ্ঠী এখানে কর্মসংস্থান সেটাও নিশ্চিত হবে। চড়া দামে কাঁচামাল কিনে এই শিল্প টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলছেন হস্তশিল্পীরা। গাছ ফিনিশিং যা কিছু মানে সিরিজ মারা এসবগুলো একদিন লাগে, একদিনের মধ্যে তিনটায় মানে কনফার্ম শেষ করে। টপের শিকড় আমরা বিভিন্ন ডিজাইনের বা টপের আর বিভিন্ন চেয়ার টেবিল এগুলা দিয়ে আমরা পর্যটন করে। প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে তোলা হচ্ছে জানালেন বিসিক কর্মকর্তা। আমরা বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে এই উদ্যোক্তাদের কিভাবে আগাবে, কিভাবে ভবিষ্যতে প্রতিষ্ঠান গড়ে তুলবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, এইসব বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে ওনাদেরকে দক্ষ করে তুলছি। নতুন প্রজন্মকে পাহাড়ি সংস্কৃতির ধারণা দিতে এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরাঞ্চলে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। মল্লিকপুরের করফা গ্রামে 10 শয্যা বিশিষ্ট বাংলাদেশের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সেনাপ্রধান। পরে সেনাপ্রধান নড়াইলের কালনাঘাট এলাকায় নির্মাণাধীন রেল সেতু সহ মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে 55 পদাতিক ডিভিশনের জিওসি যশোর এরিয়া কমান্ডার মেজর মোহাম্মদ নুরুল আনোয়ার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক এবং কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট মেজর জেনারেল এফ.এম. জাহিদ হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে এখন বাংলাদেশ সেনাবাহিনীর মূল ফোকাস হলো আমাদের প্রশিক্ষণের প্রতি। সেনাবাহিনী পর্যায়ের ইতিহাসে এই প্রথম আমরা লজিস্টিক FTX করছি, যা 50 বছরের সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম। পঞ্চম ধাপে দেশের 48 জেলার 708 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণকাল। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী নানা উপকরণ। 40টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এদিকে 48টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী পদে 33 এবং সাধারণ সদস্য পদে 112 জন সহ মোট 193 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে 3274 জন সহ মোট প্রার্থী 36,457 জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ ও আনসার সমন্বয়ে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই স্লোগানে উজ্জীবিত হয়ে সকালে চট্টগ্রাম নগরের CRV এলাকার শিরিষতলায় আলোচনা সভা ও কেক কেটে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশের পর একটি র্যালি বের করে ছাত্রলীগ বরিশালের শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে নেতাকর্মীরা। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ ও মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা, র্যালি সহ ছিল নানা আয়োজন।
উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। রংপুরে আগুন পোহাতে গিয়ে 3 দিনে দগ্ধ হয়েছে 16 জন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু ও বয়স্ক মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা, এতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গত 3 দিনে দগ্ধ হয়েছে শিশুসহ 16 জন। কোমরের নিচ থেকে আর পেট পর্যন্ত সম্পূর্ণটাই পা সহ পুরোটাই পুড়ে গেছে। আগুন এসে ছিটকে পড়ে আমি একটু গায়ে আগুন লাগিয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী জানান, আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নারী ও শিশুরা। আগুনে পোড়াজনিত রোগীর সংখ্যা আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 21 জন রোগী ভর্তি আছে। কনকনে ঠান্ডার হিমেল বাতাসে থমকে গেছে লালমনিরহাটে জনজীবন। কাজের সন্ধানে ঘরের বাড়ি যেতে পারছে না শ্রমজীবী মানুষ। এদিকে 5 উপজেলায় সরকারিভাবে 22,000 কম্বল বিতরণ করা হলেও অপ্রতুল বলে জানিয়েছেন এসব মানুষ। এই শীতের জন্য আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না, দোকানে বসতে পারতেছি না। আগুন তাপাইতেছি, খুব শীত, কুয়াশা পড়তেছে। কুড়িগ্রামে শীত বস্ত্রের অভাবে কাজে বের হতে না পেরে কষ্টে দিন পার করছে নিম্ন আয়ের মানুষ। একদিন যদি চলে তা 3 দিনে চলে না। কাজ করা লাগে, পাথরের গাড়ি আনলোড করি, কাজ তো করতে পারতেছি না ঠান্ডার কারণে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশা এতটাই যে হেডলাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না। শ্বাসকষ্ট অসুবিধে, কুয়াশায় গাড়ি চালাতে পারছি না। আমরা গরিব দিনমজুর যারা, আমাদের বাধ্যতামূলক বেরোতেই লাগে। আর হিলিতে ব্যাহত হচ্ছে জনজীবন। কুয়াশার কারণে ভীষণ নষ্ট হয়ে যাইতেছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাজধানীর তুরাগের চন্ডাল ভোগে কলোনিতে লাগা আগুনে দগ্ধ হয়ে 3 জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ভোরে তুরাগের চন্ডাল ভোগ এলাকায় একটি টিন শেড কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ অবস্থায় জাহাঙ্গীর, রুমা আক্তার ও আফরিন নামে 3 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যায় টিন শেড কলোনির 2টি ঘর। দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদা সহকারে পালনের জন্য তেভাগা স্মৃতি পরিষদের নেতারা সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 1947 সালে 4 জানুয়ারি দিনাজপুর জেলার চিরির বন্দর থানার বাজিতপুর তালপুকুর গ্রামে যোদ্ধারদের বিরুদ্ধে গড়ে ওঠা কৃষকদের আন্দোলনকে স্তব্ধ করতে ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী কৃষকদের উপর গুলিবর্ষণ করে। সেদিন বর্গাচাষী সমীর উদ্দিন ও শিবরাম মাঝি প্রাণ হারান এবং অসংখ্য কৃষক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এবারে এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। বিজয়ের 50 বছরে চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানিতে বেড়েছে প্রায় 48 গুণ। 72-এ মাত্র 50 লাখ মেট্রিক টন পণ্য আমদানি রফতানিতে শুরু হলে বিগত বছরে রেকর্ড 12 কোটি মেট্রিক টন পণ্য আমদানি রফতানি হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। নিজস্ব রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা। রিফাত নিউজের ক্যামেরায় বিশেষ রিপোর্ট করছেন রফিকুল বাহার। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর প্রায় 3 মাস ব্যবহার করা যায়নি কর্ণফুলী তীরের চট্টগ্রাম বন্দর। নদীর তলদেশ থেকে হানাদারদের পুঁতে রাখা মাইন অপসারণ করে বন্দরকে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ছিল ব্রেজনেভ, তার সাথে তিনি সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের সমুদ্র বন্দরকে আপনার র্যাক মুক্ত করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র কোন দিকে যাচ্ছে, বাড়ছে নাকি কমছে, সেটি বোঝার জন্য চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দিয়েই সহজে বোঝা যায়। স্বাধীনতার 50 বছরে প্রধান সমুদ্র বন্দরের পণ্য আমদানি রপ্তানি বেড়েছে 48 গুণ। খুব বেশি আগে নয়, 1993 সালে বন্দরের রিজার্ভ ছিল 415 কোটি টাকা। সেখানে বিগত বছরে রিজার্ভ দাঁড়িয়েছে 5,500 কোটি টাকা। 32 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এসেছে রেকর্ড 4,200টি পণ্যবাহী জাহাজ। চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপে পণ্যবাহী জাহাজ চলাচল করেছে এই বন্দর থেকে। 1977 সালে প্রথম কন্টেনারাইজেশন শুরু হয়, তখন মাত্র 6 টিউজ দিয়ে আমরা শুরু করি। আজকে আমরা প্রায় 32 লাখেরও বেশি টিউজ এই বছর আমরা ইনশাআল্লাহ হ্যান্ডেল করব।
তবে জাহাজ থেকে পণ্য ওঠানামা, ডেলিভারি, শুল্কায়ন সহ সকল সেবা আরও আধুনিক ও উন্নত করার সুযোগ আছে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। মডার্নাইজেশন দরকার, পোর্টের স্পেসের একটা কনস্ট্রেন্ট ছিল, মাশাআল্লাহ এখন এটা বাড়ছে। অটোমেশনের দিকে আরেকটু নজর দেওয়া উচিত পোর্টের, স্পেশালি ইকুইপমেন্ট অটোমেশন। বন্দরকে আরও আধুনিক করা গেলে সক্ষমতা বাড়বে বলে মনে করেন আমদানিকারকরা। দেশের চলমান উন্নয়নের গতি সচল রাখতে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের উপর বিশেষ জোর দিয়েছেন। বাড়ানো হয়েছে চট্টগ্রাম বন্দরের সীমানা, এখন সেটি বিস্তৃত করে করা হয়েছে কক্সবাজার থেকে মিরসরাই পর্যন্ত। এর ফলে দেশের অর্থনীতি অন্য এক মাত্রায় পৌঁছাবে বলেই মনে করছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা। চট্টগ্রাম বন্দরের জেটি থেকে রফিকুল বাহার, 21 টেলিভিশন। বান্দরবানের লামার রূপসী পাড়ায় মং ক্যাচিং মামা নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় নিহত মং ক্যাচিং কদিন আগে রাঙ্গামাট থেকে লামার রূপসী পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। গভীর রাতে 6 জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বাড়িকে ঘিরে ফেলে। পরে তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মং ক্যাচিং মামাকে গুলি করে হত্যা করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম নগরীতে ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন, এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ট্রাফিকের সপ্তাহ 2022। সকালে চট্টগ্রাম নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠান শেষে আমার গাড়ি নিরাপদ প্রকল্পের আওতায় রেজিস্ট্রেশন করা গাড়িগুলোকে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগান পুলিশ কমিশনার। এ সময় সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেলে বিপুল বিনিয়োগের সম্ভাবনা, ঢেলে সাজাতে চায় রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 5 দেশের বহুমুখী প্রস্তাব। আশ্রয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে 6,500 কোটি টাকা বরাদ্দ, চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 3 দিনের রিমান্ডে আশিক, বিভিন্ন সংস্থার বক্তব্যে অসংহতি দিচ্ছে হাইকোর্ট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।